ইন্ডিয়া ইউএস বিটিএ নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, এখানে যে সমস্ত কিছু আমি আলোচনা করব বিটিএ নিয়ে, সেখানে আমার কিছু নিজস্ব মতামত আছে, আর কিছু নিউজ থেকে পাওয়া যেটি একদম ওপেনলি সবারই কাছে পৌঁছেছে, সেখান থেকে আমি কিছু নির্যাস বার করেছি যে আপনাদের সামনে রাখবো। আপনারা দেখবেন যে এখানে ইনভেস্টমেন্টের কোনো সুযোগ তৈরি হচ্ছে কিনা, আমিও দেখব। যদিও এখানে কোনো স্টকের কোনো আলোচনা থাকবে না, কিছু সেক্টরের উল্লেখ থাকবে যেটি সব জায়গাতে ক্লিয়ারলি প্রকাশিত। এই ভিডিওটা যদি আপনারা মন দিয়ে দেখেন বা মন দিয়ে শোনেন, তাহলে অনেকগুলো জিনিস কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেমন করে কোনো প্রজেক্টের উপরে রিসার্চ তৈরি করতে হয়। সেটাও কিন্তু আপনাদের জানা হবে যে ধীরে ধীরে কি করে কোনো খবরের সত্যতা যাচাই করে বা তার পিছনে লেগে থেকে যে সেই খবরটা কতদূর এগোচ্ছে সেটা লেগে থেকে রিসার্চ করে কোন ইনভেস্টমেন্টের ভালো সুযোগ বার করার চেষ্টা। তো সেটা আপনারা শিখতে পারবেন, আপনারা ধৈর্য শিখতে পারবেন। যে দেখুন, আমরা কথায় কথায় বলি যে যখন আপনি ইনভেস্টমেন্ট করেছেন বা আপনি ট্রেডিং করবেন তখন আপনাকে ধৈর্য ধরতে হবে। তো ধৈর্য ধরতে কেন হয়? একটি নিউজ আকাশে এলো, খবর পেয়ে গেল। মনে করুন আমি বললাম যে এবিসি একটি কোম্পানি 70,000 কোটি টাকার একটি অর্ডার পেয়ে গেল। তাহলে সেদিনই প্রচুর পরিমাণ হয়তো স্টকটি তার পরের দিন বেড়ে গেল, কিন্তু তার 70,000 কোটি টাকার সমস্ত কি শেষ হয়ে গেল? তার পরের দিন থেকে কি স্টকটি খারাপ হয়ে গেল? না, কাজই শুরু হয়নি তখন। সুতরাং আপনাকে ধৈর্য ধরতে হবে, ধীরে ধীরে সেটি একটি বড় রেজাল্ট দেবে। তো সেই জিনিসটাও আপনারা শিখবেন যে একটা নিউজ এলো, সেই নিউজটাকে নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে পড়াশুনো করতে হবে, আপনাকে তার সত্যতা যাচাই করতে হবে, কোন পথে নিউজটিকে এগোচ্ছে সেটিকে আপনাকে ফলো আপ করতে হবে, এবং সেখানকার কোন সেক্টরগুলো লাভবান হবে, কোন সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হবে, আপনাকে টাইম টু টাইম ভাবতে হবে এবং সেইভাবে আপনাকে নিবেশ করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। এই সমস্ত কিছু আলোচনা থেকে আপনারা শিখতে পারবেন। তো প্রথমেই দেখুন, ঘটনাটা যেটা হচ্ছে যে বিটিএটা কি। ইন্ডিয়া ইউএস বিটিএ নিয়ে আমি কথা বলছি, ভিডিও নিয়ে আমি আলোচনা করব। সেই সমগ্র বিষয়টা, ভিডিওটা বড় হবে, অনেক দীর্ঘ আলোচনা করব, কি পয়েন্ট আলোচনা করব, সমস্ত কিছুই থাকবে। $500 বিলিয়ন এই দুটি দেশের মধ্যে একটা বাণিজ্যিক চুক্তি হতে চলেছে, বা তারা ভাবনা চিন্তা করছেন। তাহলে বাণিজ্যিক চুক্তি যদি দুটি দেশের মধ্যে হয়, তাহলে যারা বাণিজ্য করবে, যে কোম্পানিগুলো বাণিজ্য করবে তাদের দেশের, আবার আমাদের দেশের, তাহলে সেইগুলোকে যদি আমরা খুঁজে পাই এবং সেইগুলোকে যদি আমরা ঠিকভাবে বিচার করতে পারি, তাহলে পরে সেখানে কিন্তু একটা ইনভেস্টমেন্টের একটা সুযোগ থেকে যায়। কিন্তু সেটাকে যেহেতু আপনার কাজ অবধি ভালোভাবে পৌঁছাতে হবে, সুতরাং আমি একটি ভালো রকম করে প্রোফর্মা তৈরি করে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো ভারত এবং আমেরিকা, এই যে দুটি দেশ, আমরা দেখতেই পাচ্ছেন যে একটা উত্তেজনা কিন্তু তৈরি হচ্ছে গোটা পৃথিবী জুড়ে ট্যারিফকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর। অর্থাৎ বিভিন্ন জায়গাতে তিনি কি করছেন না, চুক্তি মানে আপনি ট্যাক্স তিনি বসাচ্ছেন, যেটা ওনাদের দেশে ট্যারিফ বলে। তো ট্যাক্স বসাচ্ছেন তাদের দেশে। যদি আপনাকে জিনিসটা বিক্রি করতে হয়, আপনাকে যদি রপ্তানি করতে হয়, তাহলে কিন্তু আপনাকে সেই ট্যাক্সটা দিতে হবে, নচেত কিন্তু আপনাকে ব্যবসা করতে সে দেবে না। স্বাভাবিকভাবেই সে তার নিজের দেশের লাভ খুঁজবে, আমরাও আমাদের দেশের লাভ খুঁজব। আমরা প্রথম অনেকখানি বেঁচে গেছিলাম, কিন্তু সেখানে কোনো একটি জায়গাতে ঘোষণা অলরেডি হয়ে গেল যে 2 এপ্রিল থেকে ট্যারিফটা লাগবে। কিন্তু এই যে ট্যারিফটা ঘোষণা করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার মাঝে কিন্তু আমরা কিন্তু কেউ খবর রাখছি না, দিল্লিতে কিন্তু একটা বাণিজ্যিক চুক্তি এই নিয়ে কিন্তু আলোচনা হয়ে গেছে। সেই আলোচনার নির্যাস থেকে কি বেরিয়েছে বা সেই আলোচনাটা কোন পথে অগ্রসর হবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ভিডিও। তো এই যে আলোচনাটা সাধারণভাবে হলো যে দু দেশের বাণিজ্যকে একটা নতুন উচ্চতায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য কর্মকর্তারা, উচ্চ লেভেলের কর্মকর্তারা আলোচনা করলেন, অফিসাররা আলোচনা করলেন। সেখান থেকে নির্যাস কি বেরোলো? তাতে কি দুই দেশ খুশি হয়েছে যে নির্যাসটা বেরিয়েছে? হ্যাঁ, দুই দেশ কিন্তু সুন্দরভাবে স্টেটমেন্ট দিয়েছে যে আমরা আলোচনায় খুব খুশি এবং ফার্দার আমাদের আলোচনা চলতে থাকবে। তাদের লক্ষ্য কি মাত্রা স্থির হয়েছে না, 2030 পর্যন্ত এই যে দুটি দেশের মধ্যে বাণিজ্যের আদান প্রদান, সেটা $500 বিলিয়ন কাছে পৌঁছে নিয়ে যাওয়াটাই উদ্দেশ্য। তাহলে আমাদেরকে জানতে হবে যে এখন কত ডলার আছে,
কি করে বাড়াবো, কোন কোন সেক্টরগুলোকে বাড়াবো, ওই দেশও কিছু সুবিধা চাইবে, আমরাও কিছু সুবিধা চাইবো। তো এই যে দর কষাকষি চলছে দুটি দেশের মধ্যে, সেই জিনিসগুলোকে আমাদেরকে ডিটেলে জানতে হবে। যদি আমরা জিনিসটাকে বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন সেক্টরে আমাদের ইনভেস্টমেন্টের সুযোগ আছে। অনেক দিন আগে এরকমই একটি সেক্টর টেক্সটাইল সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, যেটা আপনি লং টার্মের জন্য ভাবনা চিন্তা করতে পারেন। ভিডিওটি আছে, আপনারা দেখতে পারেন। টেক্সটাইল সেক্টরের উপর আমরা আলোচনা করেছিলাম। তো আমরা দেখব যে কোন কোন সেক্টরগুলো লাভবান হবে এবং কোন কোন সেক্টরগুলোতে ইনভেস্টমেন্টের সুযোগ আছে। দেখুন কি কি আলোচনা করব, এখানে সর্বমোট কিন্তু প্রায় 11টি আমি পয়েন্ট নিয়ে আলোচনা করব। বুঝতেই পারছেন ভিডিওটি বিস্তারিত হবে, আপনারা শিখতেও পারবেন কীভাবে রিসার্চ করতে হয়। ইচ্ছা হলে শুনুন। প্রথমে আলোচনা করব বিটিএটা কী। এমন অনেক লোক আছে যারা অনায়াসে জানেন যে বিটিএ কী, অনেক লোক আছেন যারা জানেন না, আবার অনেক লোক আছেন যে আপনারা জানেন কিন্তু আমার মুখ থেকে আমি যেভাবে বিটিএটাকে বলবো আপনি হয়তো সেভাবে জানেন না। তো বিটিএটাকে নিয়েই কি, এটি একটি বিস্তারিত পয়েন্ট, সেটাকে ছোট ছোট ভাগে আমি আরও ভাগ করেছি যে কখন এই আলোচনা হয়েছে, বিটিএ আলোচনার ব্যাকগ্রাউন্ড কী, কেন বিটিএটা আলোচনা এই সময়ে হলো, তার আগে থেকে কি কিছু আলোচনা হয়েছে বা হয়নি, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে জানতে হবে। আর কি করতে হবে না, আর দেখব যে ডোনাল্ড ট্রাম্প এবং বিটিএ, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কি মন্তব্য প্রকাশ করছেন আর বিটিএর আলোচনা চলছে, এই দুটোকের একটা সমন্বয়, কোনো কি যোগসূত্র রয়েছে, কোনো কি নির্যাস বেরোনোর মতো রয়েছে, আমরা জানবো। আপনি একটা স্টেটমেন্ট শুনলেন, কিন্তু সেই স্টেটমেন্টেই শেষ কথা নয়, স্টেটমেন্টের ভিতরের জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করতে হবে। বিটিএ আলোচনা কি সফল হয়েছে? অলরেডি আমি বলেছি সফল হয়েছে, তবুও আমরা সেটাকে রাখবো। বিটিএর প্রাথমিক লক্ষ্যমাত্রা কি? প্রথমেই বিটিএতে যে আলোচনাটা হলো তার লক্ষ্যমাত্রা তো স্থির হবে যে এত পর্যন্ত এইটা করলাম। তো প্রাথমিক লক্ষ্যমাত্রা কি? একদম 2030 পর্যন্ত লক্ষ্যমাত্রা হচ্ছে $500 বিলিয়ন আমরা পৌঁছাবো, কিন্তু প্রাথমিক লক্ষ্যমাত্রা কি? আচ্ছা, বিটিএ কিভাবে ভারত আমেরিকার বাণিজ্যকে বদলে দেবে? আপনার কেন মনে হচ্ছে যে বিটিএটা বাণিজ্যকে বদলে দেবে, আমাদের সম্পর্ককে সুদৃঢ় করবে বা ডিস্টার্ব করবে? কি ব্যাপার? ইন্ডিয়া ইউএস ট্রেড বর্তমান অবস্থা কোন জায়গাতে রয়েছে? ইন্ডিয়া ইউএস এর যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটা রয়েছে, আমদানি রপ্তানির ব্যাপারটা রয়েছে, সেটি বর্তমানে কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছে, ভবিষ্যতে কোন কোন জায়গাতে স্কোপ আসছে, এটা জানার জন্য এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন। আর কি আছে না, কোন সেক্টর লাভবান হবে, অর্থাৎ কোন সেক্টরে আপনি ইনভেস্ট করার একটা সুযোগ পাবেন, আর এতে চ্যালেঞ্জেস এবং অপরচুনিটিস কি কি রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনারা অনেকখানি শুনলেন। তো প্রথমেই যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বিটিএ কি। বিটিএটার পুরো ফুল ফর্ম হচ্ছে বায়োল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট, যে জন্য আপনাদেরকে বলছিলাম যে বিটিএ চুক্তি কথাটা ঠিক না, কারণ এগ্রিমেন্ট কথাটা এতে লেখা রয়েছে। বিটিএ নিয়ে অর্থাৎ এটি দু দেশের মধ্যে, যদি বাংলা করা হয় তাহলে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি। দ্বিপাক্ষিক মানে দুটি পক্ষ রয়েছে, কে কে? ইন্ডিয়া এবং ইউএস। এটি কিন্তু বিভিন্ন দেশের মধ্যে এরকম দ্বিপাক্ষিক চুক্তি হয়ে থাকে। এটি আমাদের এবং ইউএস এর মধ্যে আলোচনা হচ্ছে যে আমি আপনাকে কি কি পাঠাচ্ছি, আপনি আমাকে কি কি পাঠাচ্ছেন, আমি কত ট্যাক্স বসাচ্ছি, আপনি কত ট্যাক্স বসাচ্ছেন, আমার সুবিধা হচ্ছে না আপনার সুবিধা হচ্ছে, কে এই যে আমদানি এবং রপ্তানির মধ্যে দাদা কে হয়ে রয়েছে, অর্থাৎ কে বেশি রপ্তানি করে, তারা না আমরা। মনে করুন আমি 1 টাকা রপ্তানি করতে পারছি আর আপনি করেন 1000 টাকা রপ্তানি, তার মানে আমি আপনার উপর মুখাপেক্ষী হয়ে থাকছি, অর্থাৎ আপনার মাল ছাড়া আমার চলবে না, আপনি যা ট্যাক্স বসাবেন তাই ট্যাক্স হবে। তো এরকমভাবে আমরা তুলনামূলকভাবে আলোচনা করব এবং বিষয়টাকে বোঝার চেষ্টা করব। তো সেটাই হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি। মেন কথা কখন আলোচনা হয়েছে না, সেটি আমাদের এই যে ভারতের যে বাণিজ্য বিভাগ রয়েছে এবং মার্কিন বাণিজ্য বিভাগের যে প্রধান রয়েছে, মার্কিন থেকে ইউএস থেকে সম্ভবত লিঞ্চ এসেছিলেন, তো তারা 26 থেকে 29 মার্চ 2000, বুঝতেই পারছেন আজকে আমি 30শে মার্চ রেকর্ড করছি এবং 30শে মার্চে আমি আপলোড করব। তো 29 তারিখ পর্যন্ত নয়াদিল্লিতেই বৈঠকটি হয়েছে। সুতরাং তার থেকে আমরা কি নির্যাস পেলাম, এবং এই আলোচনাটাকে দুম করে শুরু হয়ে গেল। একটা দেশের একটা আলোচনা, তাদের দেশ থেকে লোক আসবে, আমাদের দেশ থেকে লোক আসবে, একদম হাইয়েস্ট অফিসিয়ালরা আলোচনায় বসছেন, সেটাকে দুম করে হয়ে যায়। তার তো একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, কবে হয়েছে, কেন হয়েছে, কোন ব্যাকগ্রাউন্ড হয়েছে এবং কি কি স্টেটমেন্ট আসছে, ট্যারিফটা আমরা 2 তারিখ থেকে চালু হচ্ছে তার আগেই বা হলো কেন, এই সমস্ত রাজনীতি, ইতিহাস, ট্রেডিং আপনাকে খুঁজে বেজে আসল সত্যটাকে বার করতে হবে।
এবারে বিটিএ আলোচনার এই ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, আজকেই তো দুম করে হয়ে যায়নি। সেটা যদি আপনারা দেখতে চান তাহলে 13ই ফেব্রুয়ারি 2025 এর সূত্রপাত হয় প্রথম। তখন কিন্তু এই দুজনে মিলে, ইন্ডিয়া এবং ইউএস দুজন মিলে একটা স্টেটমেন্ট দিল। কি স্টেটমেন্ট দিল না, 2030 সালের মধ্যে $500 বিলিয়ন আমরা নিজেদের মধ্যে আমদানি রপ্তানির ব্যবসাটাকে বাড়াবো। অর্থাৎ আমরা চুক্তিবদ্ধ হব, আমাদের দেশে যে ডিফিকাল্টিসগুলো আছে নিয়ম কানুনে সেগুলো শিথিল করবো আপনার জন্য, আপনিও আমাদের জন্য সুবিধা করবেন। আমরা যদি আপনার দেশে কোনো আউটলেট খুলতে চাই খুলতে পারবো, আপনিও আমাদের দেশে আউটলেট খুলতে চাইলে খুলতে পারবেন, কিন্তু কোন সেক্টরে? সব সেক্টরে তো আমি খুলে দিতে পারি না। সুতরাং আমার দেশে নিজস্ব রাজনীতি রয়েছে, নিজস্ব ভৌগোলিক পরিবেশ পরিস্থিতি রয়েছে, আর্থসামাজিক গঠন রয়েছে, তাদের দেশেও রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু দর কষাকষি করে একটি ভালো জায়গাতে দাঁড়াতে হবে, তবেই কিন্তু এই দ্বিপাক্ষিক চুক্তিগুলো ভালো হবে এবং দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাবে। যদি একটা ভুল স্টেপ নিয়ে নেয় কোনো মন্ত্রক, তাহলে তার ফল কিন্তু আমাদের শেয়ার মার্কেটের উপরে পড়বে। এতটাই কিন্তু সেন্সিটিভ ইস্যু। যেমন মনে করুন তাদের দেশের একটি খুব ভালো ব্যবসা, আমার মনে করুন একটা গাড়ির ব্যবসা রয়েছে। কালকে আমি বিদেশ থেকে কোনো গাড়ির ব্যবসাকে একদম ট্যাক্স ফ্রি করে দিলাম, তাহলে তারা এসে আমাদের মার্কেটকে আরও কম দামে ছেড়ে দিয়ে আমার গাড়ির ব্যবসাকে গুটিয়ে দিতে পারে। যদিও আমি চেষ্টা করব যে অটো সেক্টরের উপরে যে ট্যারিফটা লাগানো হয়েছে, এই জন্যই উদাহরণটা দিলাম, যে সেটি কিন্তু আপনারা এইটুকু দেখে কিছুটা শব্দ বুঝতে পারছেন যে কে আসছেন ভারতবর্ষে, ভারত ছাড়বে কি ছাড়বে না, তাদের উপরে কী কী ফল হয়েছে। টাটা মোটরস রিসেন্টলি ফল করেছে, অটো সেক্টরে ফল করেছে, আপনারা জানেন। আপনারা যদি বলেন বা আমিও মনে করছি সেটার উপরে একটা ছোটো ভিডিও করা যেতে পারে যে অটো সেক্টরে ভবিষ্যৎ কী হতে পারে, সেটা আমার মতামত বলবো এবং প্রামাণ্য কিছু দলিল দিয়ে। পরের কথা, তো এরকমভাবেই কিন্তু একটা তারা কি সিদ্ধান্ত এলেন। একটা প্রাইমারি কথা হলো ফেব্রুয়ারি মাসের 13ই ফেব্রুয়ারি 2025। এরপরে কি হলো না, আমাদের এখানকার যে কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী রয়েছেন পীযূষ গোয়েল, তিনি 4 থেকে 6 মার্চ ওয়াশিংটন ডিসি চলে গেলেন 2025 সালে। একটা সফরে গেলেন। সেখানে সফরে যাওয়ার পর মার্কিন যে সমস্ত প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন। সম্ভবত গ্রিয়ার সাহেবের সঙ্গে কথা বলেছেন এবং লুটনিক তার সচিব, বাণিজ্য সচিব লুটনিকের সাথে কথা বললেন, সাক্ষাৎ করলেন এবং দেশে ফিরে এলেন এবং দেশে ফিরে ভিডিও কনফারেন্সও হলো। অর্থাৎ তাদের মধ্যে কিন্তু প্রথম ধাপে যে কথা রয়েছিল তারপরে মন্ত্রী লেভেলে একটা কথোপকথন হয়ে গেল এবং তখনই বোধহয় ঠিক হয়েছিল যে আপনার দেশের লোকজনকে আমাদের দেশে পাঠান। এবারে আমি তো আপনাকে কথা বললাম, এবারে তারপরে কি হবে না, আমার যারা কর্মকর্তা রয়েছে একদম কাগজ ধরে ধরে আপনার সঙ্গে আলোচনা করবে, আপনিও পাঠান। ওদের মধ্যে এটা তার মন্ত্রী বসে বসে আলোচনা করেন না, সচিবরা আলোচনা করেন, তার নিচের অফিসিয়ালরা আলোচনা করেন, তারা নির্যাস নিয়ে এসে আবার তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখাবেন, তারা স্যাংশন করবে, তবে প্রসিড হবে। এবং এমনি করতে 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 প্রেসিডেন্ট পর্যন্ত যাবে বা আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে। তো সেই আলোচনাটা হয়ে গেল মার্চ মাসে। তার 20-25 দিন পরেই বৈঠক হয়েছে আমাদের, দেখতে পেলেন 26 থেকে 29 পর্যন্ত। বিটিএ আলোচনা যেটা চুক্তিটা যেটা দিল্লিতে হলো সেটা কি সফল হয়েছে? হ্যাঁ, সফল হয়েছে। দুদেশই খুশি হয়েছে তাদের দেশের প্রাইমারি আলোচনা নিয়ে। এটাই কি একবারে ফাইনাল হয়ে গেল? না না না, এটা ফাইনাল নয়, একটা প্রাইমারি আলোচনা হয়েছে। 2025 সালে এবার হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা কি না, 2025 সালেরই সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে, অরিজিনালি অফিসিয়াল ভাষাটা ছিল ফল 2025, তার মানে হচ্ছে আমরা সেপ্টেম্বর বা শরৎকালের মধ্যে সেপ্টেম্বর অক্টোবরের যে চুক্তি তার মধ্যেই কিন্তু চুক্তির প্রথম ধাপ তারা কিন্তু লক্ষ্যমাত্রা রেখেছে যে আমরা সম্পন্ন করব। প্রথম ধাপটাতে কি হতে পারে, এখানেই তো আলোচনা হয়ে গেল না, এরপর আরও ন্যারো ডাউন হবে আলোচনাটা। অর্থাৎ যারা এক্সপার্ট আছে, সেক্টোরিয়াল এক্সপার্ট, তারা এবার ধরে ধরে তাদের দেশের যারা সেক্টোরিয়াল এক্সপার্ট তাদের সঙ্গে তাদের কথা বলবে, আমাদের কৃষি বিভাগের সঙ্গে তাদের কৃষি বিভাগ আলোচনা করবে কতটা দর কষাকষিকে কে ঠিক করতে পারবে। যদি আলোচনা তো ওকে হয়ে যায় তাহলে সেটি শেষ হলো। তারপরে মনে করুন ডেয়ারি প্রোডাক্টসের যারা এক্সপার্ট রয়েছে তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, টেক্সটাইল আলোচনা করবেন, মেটালের সেক্টর আলোচনা করবে, এইভাবে এক্সপার্ট সেক্টোরাল যে কথাবার্তাগুলো হবে, ডিসকাশনটা হবে, সেটা কিন্তু এবার আলোচনা হবে এই আগামী সপ্তাহগুলোতে। ঠিক আছে, এবার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং বিটিএ। এইরকম ধরনের ঘটনা যখন চলছে, আমাদের 2 তারিখ থেকে আমাদের উপর ট্যারিফ ঘোষণা করে দিয়েছেন যে আমাদের চলবে, লাগু করে দেবো। সেই সময় আমাদের দেশেও কিন্তু একটা বাণিজ্যিক চুক্তি চলছে বা আলোচনা চলছে চুক্তি নিয়ে। 26, 27, 28, 29, ঠিক 28 তারিখে শুক্রবার দিন তিনি দুম করে একটি ঘোষণা করে দিলেন। তিনি একটা স্টেটমেন্ট দিলেন। সেই স্টেটমেন্টে কিছু কথা রয়েছে, আবার কিছু ভালো কথাও রয়েছে।
তো আপনি গোটা ঘটনা শুনলে তবে বুঝতে পারবেন। আমি পড়ছি লাইনটাকে, সেটা দেখুন। 28শে মার্চ ডোনাল্ড ট্রাম্প একটি স্টেটমেন্ট দেন। স্টেটমেন্টে কি বলছেন? ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ট্যারিফিং নেশনস ইন দ্য ওয়ার্ল্ড। তিনি বলছেন যে সব থেকে যত দেশ রয়েছে পৃথিবীর মধ্যে, সব থেকে বেশি ট্যারিফ লাগায় ইন্ডিয়া। অর্থাৎ তিনি ভারতবর্ষ ইউএসের প্রতি যে ট্যারিফটা লাগিয়েছে সেটাতে কিন্তু তিনি খুশি নন। তারপর কি বলছেন? ইটস ব্রুটাল। এটা দারুণ নিষ্ঠুর, এতটা লাগানো উচিত নয়। দে আর ভেরি স্মার্ট, অর্থাৎ ভারতীয়দের সম্পর্কে বলছে তারা কিন্তু খুব স্মার্ট, তারা কিন্তু কায়দা করে ট্যারিফটাকে লাগিয়ে রেখেছে, অথচ হাল্লাও করছে না। হি মানে এখানে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টারের সম্পর্ক বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে, মোদী সাহেব সম্পর্কে। তো তিনি বলছেন হি ইজ এ ভেরি স্মার্ট ম্যান অ্যান্ড এ গ্রেট ফ্রেন্ড অফ মাইন। দেখুন, ভালো কথাটা হচ্ছে যে তার সঙ্গে আমার সম্পর্ক ভালো, তিনি আমার খুব ভালো বন্ধু, তিনি খুব স্মার্ট এবং তিনি খুব ভালো বন্ধু আমার। তার মানে ভারতের সঙ্গে সম্পর্ক যে চটিয়ে দেবেন তা কিন্তু নয়। উই হ্যাড ভেরি গুড টক্স, আমাদের মধ্যে কিন্তু ভালো কথোপকথন হয়েছে। আমরা সবাই জানি যে উনি যখন প্রেসিডেন্ট হচ্ছিলেন তখন গেছিলেন এবং ভালো কথোপকথন কিন্তু হয়েছে। আই থিঙ্ক ইটস গোয়িং টু ওয়ার্ক আউট। আমি হয়তো ভুল বলছি, যখন প্রেসিডেন্ট হয়েছে তখন হয়তো উনি যাননি বা আশেপাশে গিয়েছিলেন, আমার ঠিক মনে পড়ছে না। আমেরিকা গিয়েছিলেন সেটা শিওর। আই থিঙ্ক ইটস গোয়িং টু ওয়ার্ক আউট ভেরি ওয়েল বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আওয়ার কান্ট্রি। আমি আশা করছি যে আমাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক বজায় থাকবে। তাহলে এই পর্যন্ত তিনি বলে এই চুক্তিতে তিনি স্টেটমেন্ট যখন দিচ্ছেন, তার মানে এখান থেকে কিন্তু অফিসিয়ালসরা এইটুকু মন্তব্য পাঠিয়েছেন যে আমরা মোটামুটি খুশি, বা এখানকার যে ইঙ্গিতটুকু দেওয়া হয়েছে যে ঠিক আছে আপনারা করুন, আমরা দেখছি, এরকম একটা আশ্বাস পেয়েছেন বলে কিন্তু তিনি এই মন্তব্যটি করছেন। তাহলে এখানে ওই ব্রুটাল, তারপরে হচ্ছে ট্যারিফিং নেশন, সেইগুলোর দিকে নজর দেবেন না, তার পরের কথাগুলোর দিকে নজর দেবেন, যেটি কিন্তু যারা গবেষক, যারা মার্কেটকে অ্যানালিসিস করছেন তারা কিন্তু বলছেন এটা একটা আমাদের কাছে সুযোগ আসতে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে বিটিএ কি আলোচনা শেষ হয়ে গেল? না, আমি আপনাকে আগেই বলেছি সেক্টরাল এক্সপার্টরা নিজেদের মধ্যে কথা বলবেন আগামী সপ্তাহতে এবং একদম ফোকাসড আলোচনা হবে, একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা হবে এবার, একদম সেক্টর ধরে এবং তারা অ্যাপ্রুভ করবে নিজেদের মধ্যে, তিনি কত ছাড়বেন ইনি কত ছাড়বেন এবং সিদ্ধান্ত নেবেন। বিটিএ এবার 8 নম্বর আর্টিকেলে আমরা চলে এসেছি এবং সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। বলছে বিটিএ কিভাবে ভারত আমেরিকার বাণিজ্যকে বদলে দেবে, বা সেক্টরাল এক্সপার্টরা কোন পথে আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারে, অর্থাৎ দর কষাকষির কোন জায়গাতে দাঁড়িয়ে থাকবে তারা। তো কোন 3টে পয়েন্ট, এর মধ্যে আবার 3টে পয়েন্ট আছে যেটি দু দলের প্রতিনিধিরা চাইবেন। নাম্বার 1, মার্কেট অ্যাক্সেস বৃদ্ধি। মার্কেট অ্যাক্সেস বৃদ্ধি মানে কি? মার্কেট অ্যাক্সেস বৃদ্ধি মানে হচ্ছে এক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে যে আমি আমেরিকার মার্কেটে আমার যেন অ্যাক্সেস বেশি থাকে, অর্থাৎ আমি অনেকখানি যেন কাজ করতে পারি, আমি যেন সহজেই সেই মার্কেটে প্রবেশ করতে পারি, আমি যদি কিছু করতে চাই যেন করতে পারি। তেমনি ইউএসও চাইবে আমাদের মার্কেটে প্রবেশ করতে। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন সেক্টরগুলোতে প্রবেশ করতে চাইবে আর আমরা কোন কোন ক্ষেত্রগুলোতে প্রবেশ করতে চাইছি। এখন আমেরিকা যদি আমাদের ক্ষেত্রগুলোতে প্রবেশ করতে চায়, কোন কোন ক্ষেত্রগুলো, সেগুলিতে আমাদের সেই সমস্ত ব্যবসাগুলো হ্যাম্পার হবে না তো, আমাদের ওই সমস্ত সেক্টরগুলোতে ক্ষতিগ্রস্ত হবে না তো, আমরা কতটা ছাড়বো যাতে আমাদের শিল্পপতিরা বা বাণিজ্যও ঠিক থাকে, এটাতেও আমাদেরকে দেখতে হবে যে আমাদের কোম্পানিগুলোও যাতে ঠিক থাকে। সুতরাং বিষয়টা কিন্তু জটিল, আপনি যত সোজা ভাবছেন তত নয়। এর যে সিদ্ধান্ত আসবে তার উপরে অনেক কিছু নির্ভর করবে। যেটা আকাশ প্রমাণ একটা গ্রোথ ধরুন হচ্ছিল, তাহলে সেই কোম্পানিগুলো কি হয়ে যাবে যদি আমি তাদের জন্য ছেড়ে দিই, তারা যদি কম্পিট করতে শুরু করে তাহলে তাদের সেলস, ব্যবসা সবই কমবে। তাহলে আপনাকে এটাকে আবার ন্যারো ডাউন করতে হবে, অনেক বিরাট আলোচনা আপনারা নিজেদের মধ্যে রিসার্চ করবেন। তাহলে মেন কথা হচ্ছে সহজেই একে অপরের বাজারে যাতে প্রবেশ করতে পারে, এটা তাদের প্রধান একটা আলোচনার জায়গা থাকবে। দ্বিতীয় নাম্বার, তারা ভেতরে কি আলোচনা করতে পারেন? ট্যারিফ অ্যান্ড নন ট্যারিফ বাধা কমান। বিভিন্ন যে পণ্য আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করছি তাদের উপরে আমাদের যে রপ্তানি শুল্ক, আমদানি রপ্তানি যে ট্যারিফ, সেই শুল্কটা কম করতে কতটা পরিমাণ কমা যায় যাতে আমাদেরও লাভ থাকে, দেশেরও ক্ষতি হয় না, আবার ওদের দেশেরও ক্ষতি হয় না, আবার ব্যবসাটাও ভালো হয়। সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন মানে কি, দু দেশের ব্যবসাগুলোকে একসঙ্গে কাজ করতে পারবে কি, কোলাবোরেশন করতে পারবে কি।
মানে কি? মানে কিছুদিন আগে আমাকে বললাম যে যেটা স্যাটেলাইট ডেটা নিয়ে আমি ভিডিওটা করেছি, তো সেখানে কি দেখলাম যে উনি আগে কিন্তু বাধা দিচ্ছিল। জিও এবং এয়ারটেল কাকে বাধা দিচ্ছিলেন? না আমাদের ইলন মাস্ক কোম্পানিকে বাধা দিচ্ছিলেন, স্যাটেলাইট ডেটা সেন্টারকে, এই আপনার হচ্ছে ডেটা যেটা দেবে স্যাটেলাইট ইন্টারনেট, একে বাধা দিচ্ছিল। এখন কিন্তু একসঙ্গে তারা হাত মিলিয়ে কাজ করছেন। তাহলে এটাই হচ্ছে যে সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন, দু দেশের ব্যবসাগুলি কি একসঙ্গে কাজ করতে পারবে? তাহলে কি বাণিজ্যের গতি বাড়বে? ভাবনা চিন্তা করছেন তারা। এইগুলোকে নিয়ে আলোচনা কোন কোন ক্ষেত্রগুলোতে করতে পারবেন সেগুলো কিন্তু ন্যারো ডাউন হবে ধীরে ধীরে, এখনো কিন্তু হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের কি কি চাহিদা হতে পারে একটা তো আইডিয়া আছে, যদি আপনি খবরগুলো পড়েন, আপনি যদি দেখেন বা ওরা কি বলছে তাদের রিপোর্টগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কোন কোন সেক্টরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র চাহিদা হতে পারে, যেগুলোকে আমাকে দেন। আলোচনা যেগুলোতে মেনলি হবে সেটা হচ্ছে আমাদের ট্যাক্স ছাড়ের কথা নিয়ে তারা কিন্তু মেন দৃষ্টি নিবদ্ধ করছেন যে আপনারা হাই ট্যারিফ লাগিয়েছেন। এবারে ওই ডোনাল্ড ট্রাম্পের উক্তিটাকে স্মরণ করুন, উনি বলছেন যে হাইয়েস্ট ট্যারিফিং কান্ট্রি, তার মানে এরা সব থেকে বেশি কান্ট্রি ব্রুটাল, আপনি এখানে কিছু ছাড় দেন, এখানে কিছু ছাড় দেন, এই কথাটা নেই, কারণ তিনি প্রেসিডেন্ট, তিনি কথাটা বলবেন না, কিন্তু ওই দুটো শব্দের পরে এখানে বোঝার চেষ্টা করুন, তারা নিবদ্ধ করবে আপনার ট্যাক্স বড্ড লাগিয়েছেন, সে ট্যাক্সটাকে একটু কমান, বৃহত্তর আমাদেরকে ব্যবসা করতে দেন, আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, ট্যাক্সটাকে একটু ছাড় দেন, এটাই কিন্তু তাদের মেন বক্তব্য। তাহলে মেন আলোচনা হতে পারে এটা, আপনাকে ওই যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট থেকে আসল কথাটাকে আপনাকে খুঁজে বার করতে হবে। এই ক্ষেত্রগুলিতে কিন্তু একটা আলোচনা করবে তাদের মধ্যে, কোনগুলো? ইন্ডাস্ট্রিয়াল গুডস, অটোমোবাইলস, ওয়াইন, এরপর হচ্ছে পেট্রোকেমিক্যাল পণ্য, দুগ্ধজাত দ্রব্য, অ্যাপেল, বাদাম এবং আলফালফা খড় এর মতো কৃষি পণ্য, এইগুলোর উপরে আমেরিকা কন্ট্রোল চাইছে। আমেরিকা বলছে ইন্ডাস্ট্রিয়াল গুড, ওদের ইন্ডাস্ট্রিয়াল গুড খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, যেগুলো মেশিনের সাহায্যে তৈরি করে, ম্যানুয়াল লেবার সেখানে দামি, সেই জন্য ম্যানুয়াল লেবার যেখানে আসবে সেখানে আমরা তৈরি করবো এবং আমরা এক্সপোর্ট করবো। তাহলে ইন্ডাস্ট্রিয়াল গুডস, অটোমোবাইল, ওয়াইন, পেট্রোকেমিক্যাল পণ্য, দুগ্ধজাত দ্রব্য, অ্যাপেল, বাদাম এবং আলফালফা খড়ের মতো কৃষি পণ্য নিয়ে তারা দৃষ্টি আকর্ষণ করতে চাইবে এবং এইগুলোতে তারা সুযোগ চাইবে, ট্যাক্স ছাড় চাইবে। ভারত কি কি হতে পারে মোটামুটি ভাবে? সেটা হচ্ছে লেবার আপনাদের ইন্টেন্সিভ সেক্টর, যেমন টেক্সটাইল এবং হচ্ছে চামড়া, লেদার। মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু উন্নত বাজার সুযোগ নিশ্চিত করার উপর দৃষ্টি নিবেশ করি, মানে ওখানে চাইছে কি, ভারতবর্ষ কি চাইছে যে আমরা আরও বেশি যাতে এক্সপোর্ট করতে পারি এবং এই বাজারটাকে যাতে ধরতে পারি। চীনের উপরে যদি বেশি লাগিয়ে দেয়, কানাডার উপরে যদি বেশি লাগিয়ে দেয়, তাহলে এই একটি সুযোগ আছে যেখানে আমরা ঢুকতে পারি। এটাকে নিয়েও কিন্তু আমি অনেক আগে আমাদের এই চ্যানেলেই আমি কিন্তু বক্তব্য রেখেছিলাম। আমরা তাকিয়ে দেখুন যে কানাডা এবং চীনের উপরে যে বেশি ট্যারিফ লাগিয়েছে সেটা আমাদেরকে কোনো সুযোগ দেবে না তো? এই একটা প্রশ্ন চিহ্ন ছিল, কারণ অনেক কথাই খুব ক্লিয়ারলি স্পষ্টভাবে কিন্তু বলা থাকে না নিউজে, যে গতিপথটাকে এদের দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো। ডোনাল্ড ট্রাম্প তখন আসছেন সবে, এখন তখন তো কিন্তু প্রেসিডেন্ট হিসেবে শপথ নেননি, তাহলে শপথ নিলে পরে তাদের মধ্যে একটা সম্পর্ক ঠিকঠাক হয়ে গেলে পরে স্বাভাবিকভাবেই এই যে তিনজন তাকিয়ে তাকিয়ে রয়েছে, মোটামুটিভাবে চারজন আছে, বুঝেছেন? আমাদের দেশে একজন বিখ্যাত শিল্পপতি এবং প্রধানমন্ত্রী রয়েছেন, ওদের দেশে একটি বিখ্যাত শিল্পপতি এবং রাষ্ট্রপতি রয়েছেন। এই চারজন মিলে কিন্তু অনেক কিছু ঘটনা করবেন বলে আমার ধারণা। আমার ধারণা অনুযায়ী যে পৃথিবী চলবে তা কিন্তু নয়, কিন্তু এটি আমার ধারণা, এবং সেই রকমই কিন্তু ঘটনা কিছু প্রবাহ আমরা দেখতে পাচ্ছি। এলন মাস্ক গাড়িও খুলে ফেলছে, অটোমোবাইল সেক্টরের ট্যাক্সও বাড়িয়ে ফেলছে এই সময়, এবং ছাড়ের জন্য কথাও বলছে যে অটোমোবাইলে আমাদেরকে কিছু ছাড় দাও। তাকিয়ে দেখুন অটোমোবাইলের উপরে ছাড় দিতে বলছে, ওর উপরে নিবদ্ধ করছে, যাতে ছাড় দিলে পরে ইলন মাস্কের কোম্পানি যে এক্সপোর্ট করবে সেগুলো যাতে সুবিধা হয়। বুঝতে পারছেন? বোঝার চেষ্টা করুন জায়গাগুলোকে, আর স্পষ্টভাবে আমি কি বলবো। তো আমরা নজর করব কি, বস্ত্র, চামড়া জিনিসপত্র আরও আমরা করব, এবং ওখানে আমরা কি চাইছি, যেগুলো লেবার ওরিয়েন্টেড জিনিস সেইগুলোতে আমাদের যেহেতু সুবিধা পাবো, লেবারের ম্যানুয়াল লেবারের দাম তুলনামূলকভাবে কম, সুতরাং এই কোম্পানিগুলোকে আমরা আমাদের নতুন কর্মসংস্থানের কিন্তু, যদি সেটাতে বাণিজ্য বাড়ে, চামড়ার ব্যাগ একটা জায়গাতে যদি 10টা আমাকে যায়, তাহলে আমার লেবার লাগবে, আমি কর্মসংস্থান দিতে পারবো, না যদি তার কর্মসংস্থান দিতে পারলেই আমাদের দেশের লোক দ্বারা কেউ বাঁচতে পারবে এবং উন্নত হবে আমাদের অর্থনীতি। তো আমরা কিন্তু সেই কথাটার ভাবনা চিন্তা করছি, গরিবদের জন্য আমাদের
লেবার শ্রেণীর লোকেদের জন্য, আমরা কিন্তু কর্মসংস্থানের জন্য আমরা কিন্তু ভাবনা চিন্তা করছি। কারণ আমাদের একটি বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থান দেশে, সুতরাং সেটাও কিন্তু ভাবনা চিন্তা করছি। কিছুটা ছেড়ে দিয়ে কোনো একটা জায়গাতে আমরা কতটা দর কষাকষি করতে পারি সেটা দেখা যায়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া ইউএস যে ট্রেড, তার বর্তমান অবস্থা কী, তার বর্তমান অবস্থা কী, এবং তার জন্য এটাকে দেখার জন্য আপনাদেরকে একটু আমি স্ক্রিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো চলুন স্ক্রিনে একটুখানি ফুট করে দেখে নিন, যেটা আমি দেখে দেখে আপনাদেরকে বলছি। তো সেটাতে দেখুন যে আপনারা যদি দেখেন যে বর্তমান অবস্থা কী, বর্তমান অবস্থা কী, চলুন সেটা হচ্ছে এখন মোটামুটিভাবে $190 বিলিয়ন ব্যবসা হয়, বাণিজ্য হয়। তো 2023-24 অর্থ বছরে খেয়াল করবেন, 2023 অর্থ বছর 24 অর্থ বছরে শুধুমাত্র পণ্য বাণিজ্য ছিল 119, 190-এর মধ্যে 119 ছিল কেবলমাত্র পণ্য বাণিজ্য। তার মধ্যে এইটা দু দেশের মধ্যে বাণিজ্য হয়। এখন এটার মধ্যে $77.51 বিলিয়ন ভারত রপ্তানি করেছে, আর ওরা করেছে মাত্র $42.19। তাহলে আমরা এখানে দায়িত্ব নিয়ে ওদের দেশে বেশি মাল পাঠিয়েছি, আর ওরা আমাদের দেশে কম মাল পাঠিয়েছে। তাহলে দাদা কে হয়ে আছে? আমরা হয়ে আছি। আমরা কিন্তু কি করছি না, বেশি মাল তাদের মার্কেটে পাঠিয়েছি। সেটা হচ্ছে 35 কত না, সেটা হচ্ছে $35.31 বিলিয়ন মতো বাণিজ্য ভারতের অনুকূলে ছিল আগের অর্থ বছরে। যদি 2024-এর হিসেব করেন, এখানে ঘাবড়িয়েন না, আমরা আগেরটাতে করেছিলাম 2023-24 অর্থ বছর, আমরা এখন 2024 সালের তথ্য অনুযায়ী করছি। পণ্য বাণিজ্যের পরিমাণ হচ্ছে $119.2 বিলিয়ন, এবং তার মধ্যে $87.4 বিলিয়ন ভারত করেছে, আমদানি করছে ডলার। ভারত থেকে আমদানি করেছিল আমেরিকা, আর যুক্তরাষ্ট্র রপ্তানি করেছে 41। তাহলে সেখানেও কিন্তু আমরা $45.7 বিলিয়ন আছি উপরে। তার মানে আমরা ধীরে ধীরে কিন্তু বাড়াচ্ছি। এখানে কি লিখছি শেষে? লেখা হচ্ছে যে ভারত যুক্তরাষ্ট্রের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি রপ্তানি করে। এটিকে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে একটু টুক করে ছকের সাহায্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে ক্লিয়ার কিছু জিনিস ধারণা পাবেন। যে দেখুন, 77.51 যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি, ভারত পাঠায়, ভারত নেয় 42, টোটাল 119, $35.32 বিলিয়ন বেশি ব্যবসা করেছে ইন্ডিয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে তারপরে 2024-এ 87.4, আর এই হচ্ছে 41.8, সেখানে আমরা 45। তাহলে আগের বারে আমরা 35 করেছিলাম, এখন 45 করলাম। তাহলে চেঞ্জ কত করলাম? $10.28 বিলিয়ন। তার মানে কত পার্সেন্ট চেঞ্জ করছি? 29.1% আমাদের ব্যবসাকে আমরা বাড়িয়েছি। সাথে সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেননি তিনি হচ্ছেন খুব স্মার্ট লোক। এটা তো করছেনই, তিনি আবার ট্যারিফ লাগিয়েছেন। এইটার উপরে যেটা করবে তার উপরে আবার ট্যারিফ লাগানো আছে, সেটার টাকাও আবার আমরা পাচ্ছি। তাহলে বুঝতে পারছেন। এরপরে এরা কি করছে? যুক্তরাষ্ট্রের অবস্থাটা দেখুন, আগে ছিল 42, সেটা হয়ে গেছে 41। তাহলে মানে $0.4 বিলিয়ন মতো নেগেটিভ, কম ব্যবসা করছে, এবং পরিবর্তন হচ্ছে যেটা এটি। ভারতের রপ্তানি কিন্তু ধীরে ধীরে 12%-এর বেশি বাড়িয়ে গেছে, প্রায় 12.8%-এর মতো কিন্তু ভারত যুক্তরাষ্ট্রের রপ্তানির পরিমাণ কিন্তু বাড়াচ্ছে। ওরা সেখানে নেগেটিভে রান করছে। দ্বিপাক্ষিক ব্যবসা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে চলেছে, যদিও এখানে 9.5 চেঞ্জ হয়ে 8%-এর মতো বেড়েছে। তার সিংহভাগই ভোগ করেছে, সিংহভাগ বলো কারণ ম্যাক্সিমাম ভোগ করেছে কারা? যুক্তরাষ্ট্র। আমরা ভোগ করেছি, এরা কিন্তু ভোগ করতে পারেনি। তার এখানে যে ভারত কিন্তু দেখুন উদ্বৃত্ত যেটা পজিটিভিটি, সেই পজিটিভিটিতে কিন্তু পার্সেন্টেজ কেমন? 30%-এর কাটাকাটি পজিটিভিটি ওদের মার্কেটের থেকেও আমরা বেশি দখল করে রেখেছি। সুতরাং কেন স্মার্ট বলা হয়েছে এবং কেন আমাদেরকে কথা উনি বলছেন, কেন ছাড়ের কথা বলছেন, সেটি আমাদের কাছে ক্লিয়ার হলো। এবার হচ্ছে এখানে কি কি ইন্ডিয়া মেন প্রোডাক্টস কী ছিল 2024 সালে? 2024-এ মেন প্রোডাক্টস কী ছিল? মেন প্রোডাক্টস ছিল দেখুন হচ্ছে ওষুধ এবং বায়োলজিক্যাল প্রোডাক্টস অন্যান্য, সেইটা কিন্তু সব থেকে বেশি ছিল, যেটা ইন্ডিয়া এক্সপোর্ট করছে টু ইউএস। ইন্ডিয়া এক্সপোর্ট করছে কোনগুলো? এরা কিন্তু এখনও এক্সপোর্ট করে যাবে, এমন নয় যে আজকেই শেষ হয়ে গেল। এর সঙ্গে আরও নতুন কারা কারা যোগ হচ্ছে বা কোথায় স্কোপ হচ্ছে সেগুলোকে দেখতে হবে। তাহলে এগুলো তো ভালো বটেই। ওষুধ প্রস্তুতকরণ,
তার সঙ্গে আছে টেলিকম ইনস্ট্রুমেন্ট। টেলিকম ইনস্ট্রুমেন্ট দেখুন $6.5 বিলিয়ন। দেখুন প্রিসিয়াস এবং সেমি প্রিসিয়াস স্টোনস, মূল্যবান, কম দামি এবং বেশি দামি মূল্যবান রত্ন ভারত বিদেশে পাঠিয়েছে। পেট্রোলিয়াম প্রোডাক্টস $4.1 বিলিয়ন পেট্রোলিয়াম প্রোডাক্টস তিনি পাঠিয়েছেন। পেট্রোলিয়াম আমরা নিয়ে আসি, ক্রুড অয়েল প্রোডাক্ট তৈরি করে তাদেরকে আমরা দিই। গোল্ড অ্যান্ড আদার্স প্রিসিয়াস মেটাল, জুয়েলারি আমি তাদেরকে পাঠাই, কিন্তু কি নিয়ে আসি? গোল্ড তাদের দেশ থেকে নিয়ে আসি। গোল্ড নিয়ে আসি, আমাদের দেশের লেবারদেরকে কাজ করিয়ে আমরা তাদেরকে পাঠিয়ে দিই। একবার চার্টে গিয়ে এই লাস্ট 1 বছর 1.5 বছরে এই যে সমস্ত কোম্পানিগুলোর কেমন ব্যবসা বেড়েছে একবার চেক করে দেখুন যে এই ফিনান্সিয়ালের 2023-2024 থেকে যারা এই মেটাল জুয়েলারি এক্সপোর্ট করে, যারা স্টোন এক্সপোর্ট করে, যারা পেট্রোলিয়াম প্রোডাক্ট এক্সপোর্ট করে, যারা টেলিকম ইনস্ট্রুমেন্ট এক্সপোর্ট করে বা বানায়, যারা ওষুধ তৈরি করছে, ওষুধ কোম্পানিগুলো, তাদের ব্যবসাটা তাকিয়ে দেখুন যে তাদের ব্যবসাটা কোন জায়গাতে গেছে। রেডিমেড গার্মেন্টস অফ কটন ইনক্লুডিং অ্যাক্সেসরিজ $2.8 বিলিয়ন। দেখুন স্টিলের চাইতেও বেশি টেক্সটাইল, কেন টেক্সটাইলের কথা বলেছিলাম আজকে আপনারা বুঝবেন। আমি জানি না সেই ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন বা যারা দেখেছিলেন তারা আজকের এই ভিডিওটা দেখছেন কিনা, আমাকে একটু কমেন্ট করে জানান যে কেউ এমন আছেন কিনা যে সেই ভিডিওটাও দেখেছেন, এই ভিডিওটাও দেখেছেন। তো দেখুন $2.8 বিলিয়ন কটন ইনক্লুডিং অ্যাক্সেসরিজ এবং গার্মেন্টসকে পাঠান, এবং প্রোডাক্টস অফ আয়রন এবং স্টিল $2.9 বিলিয়ন, সেটা হচ্ছে আমরা ইউএসএতে পাঠাই। ইউএস থেকে নিয়ে কি ইউএস আমাদেরকে কি পাঠায়? নাম্বার 1 হচ্ছে ক্রুড অয়েল $4.5 বিলিয়ন। তারপর হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্টস, তারাও পেট্রোলিয়াম প্রোডাক্টস কিছুটা পাঠায়, কোল পাঠায়, কোক পাঠায়, তারা কাট অ্যান্ড পলিশ ডায়মন্ড পাঠায় আমাদেরকে, ইলেকট্রিক মেশিনারি কিছু পাঠায়, এয়ারক্রাফট, স্পেসক্রাফট এবং পার্টস পাঠায়, এবং গোল্ড পাঠায়। তো মোটামুটিভাবে এগুলো পাঠায়, এছাড়াও অনেক প্রোডাক্ট আছে, তো মেনলি হচ্ছে এরা। এই নিয়ে যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনারা সার্চ করুন গুগলে, বিভিন্ন রকম ওয়েবসাইটকে পড়াশোনা করুন, দেখবেন আরও ডিটেলে জানতে পারবেন। তাহলে মেন কথা এক ছকে যদি আমাদেরকে বলতে হয়, ভারতের প্রধান রপ্তানি পণ্য কী কী? ফার্মাসিউটিক্যালস, টেলিকম ইকুইপমেন্টস, জেমস অ্যান্ড জুয়েলারি, পেট্রোলিয়াম প্রোডাক্টস, টেক্সটাইল, আয়রন অ্যান্ড স্টিল। আমেরিকার হচ্ছে ক্রুড অয়েল, কোল, কাট অ্যান্ড পলিশ ডায়মন্ড, ইলেকট্রিক মেশিনারি, এয়ারক্রাফট পার্টস এবং গোল্ড। তাহলে এই হচ্ছে দু দেশের। ভিডিও পজ করুন, লিখে নিন। আচ্ছা, এরপর হচ্ছে 10 নম্বর, কোন কোন সেক্টরে আমরা লাভবান হব? যে সেক্টরের কথাগুলো আমরা বললাম, এদের মধ্যে আবার আপনাকে ন্যারো ডাউন করতে হবে এবং নির্দিষ্ট কোম্পানিকে খুঁজে বার করতে হবে এবং পড়াশোনা করতে হবে। নাম্বার 1, ভারতের জন্য সুবিধাজনক কী ইনভেস্টমেন্টের সুযোগ রয়েছে, সেটা হচ্ছে টেক্সটাইল কোম্পানিগুলোতে, মেডিকেল ডিভাইসেস, আমরা হচ্ছে আইটি সার্ভিস এবং ইলেকট্রনিক্স। আমেরিকার জন্য অটোমোবাইল, ওয়াইন, পেট্রোকেমিক্যালস, ডেয়ারি প্রোডাক্ট। এই ওয়াইনের ওপরে অলরেডি কিছু হুইস্কি এবং ওয়াইনের ওপর কিন্তু অলরেডি তারা ছাড়, ভারতবর্ষ কিন্তু ছাড় দিয়ে দিয়েছে, যেটা ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে কিন্তু আমরা এই সম্বন্ধে আরও ছাড় দিতে পারি। আপনারা একটুখানি রিসার্চ করুন এই বিষয়ে। এবার হচ্ছে, কারণ এমনিতেই ভিডিও প্রচুর বড়, বলতে গেলে প্রচুর বলতে হয়, সবসময়কার ভিডিওর মাধ্যমে সব কিছু বলা যায়। চ্যালেঞ্জ এবং অপরচুনিটিস, কী চ্যালেঞ্জ রয়েছে? বা ইন্ডিয়াতে আমেরিকা যেটা চাইছে সেটি হচ্ছে এগ্রিকালচার এবং ডেয়ারি সেক্টর খুলতে চাইছে তারা, কিন্তু এগ্রিকালচার সেক্টর হচ্ছে ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ ইস্যু, সংবেদনশীল ইস্যু, মনে রাখবেন, কারণ রাজনীতি এর উপরে নির্ভর করে রয়েছে। এরা যদি এরকম ধরনের ডেয়ারি প্রোডাক্টস এবং এগ্রিকালচার সেক্টর খুলতে চায়, তাহলে আমাদের দেশের যারা রয়েছে তারা তো মার খেতে পারে, তারা মার খাবে, তাদের ব্যবসা মার খাবে, বা সেই সেক্টরটা ডাউন হতে পারে। সুতরাং বড় বড় আধিকারিকরা সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা করছেন, এবং ভাবনা চিন্তা করে আমাদেরকে সম্পর্কও ভালো রাখতে হবে, দেশের লোককেও ভালো রাখতে হবে, এবং আমাদের ব্যবসাকেও বাড়িয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, আর অপরচুনিটিস, ভারতবর্ষের ক্ষেত্রে চ্যালেঞ্জ তো থাকলো, এটা অপরচুনিটিস কোনগুলোতে থাকবে? আইটি এবং ফার্মা সেক্টরে অপরচুনিটিস বড় সুযোগ পাবে যদি আমাদেরকে এইটাকে ছেড়ে দেওয়া। হয়তো এরা এমন কথা বলেছেন যে এই সেক্টরটাকে আপনাদেরকে কিছুটা ছেড়ে দেবো। তাহলে আমরা একদম ভিডিও লাস্ট প্রান্তে এসে পৌঁছেছি। এখানে কি ঘটনা ঘটলো? না, ঘটনা ঘটলো সেটা হচ্ছে, দেখুন, এক কথা যদি আমাকে আপনারা বলেন যে নেট চাষ, যেটি কনক্লুশনে দেওয়া রয়েছে, যে ভারত এবং আমেরিকার এই যে বিটিএ, তা অবশ্যই আপনাকে বিনিয়োগ এবং ব্যবসার সুযোগ তৈরি করে দেবে, কিন্তু আপনাকে নিউজটাকে আরও ভালো করে ফলো করতে হবে।
এখন কিন্তু খুব আর্লি স্টেজে দাঁড়িয়ে রয়েছে। এখন যে সমস্ত সেক্টরগুলোকে আপনারা খুঁজে পেলেন, তাদের মধ্যে চুনিন্দা স্টকগুলোকে নিয়ে যদি পড়াশোনা করেন, এই 13 ফেব্রুয়ারির সময় থেকে তাদের কি ধরনের গ্রোথ এলো, বড় বড় ইনস্টিটিউশনাল প্লেয়াররা ঢুকলো কি ঢুকলো না, তারা ঢুকে অলরেডি পজিশন তৈরি করে নিচ্ছে কিনা আপনাকে নজর রাখতে হবে। কারণ আপনাকে খবর দেখতেই হবে না, বিচার করতেই হবে না। আপনি যখন ক্যান্ডেলস্টিক বলবো না, আপনি যখন চার্টকে পড়তে শিখবেন, দেখুন যাই ঘটনা ঘটুক চার্টে তার প্রতিফলন ঘটবেই। সুতরাং চার্ট যদি আপনি জানতে পেরে যান, তাহলে আপনি মার্কেটের ভাষা, মার্কেটের নিউজ, মার্কেটের পজিটিভিটি সব কিছু পেয়ে যাবেন। এটা পরের কথা, আমি নিউজও শুনলাম, আমি চার্টও দেখলাম। সুতরাং আমি এইভাবে ধীরে ধীরে আমি কিন্তু ট্র্যাক করব। যদি ট্র্যাক করতে পারেন তবেই তো আপনি বড় মাল্টিব্যাগার পাবেন। এমন নয় যে পিএকে এত লাগান, অমুককে তমুক লাগান, তমুককে তুসুক লাগান আর মাল্টিব্যাগার পেয়ে গেলেন। আপনাকে মাল্টিব্যাগার তৈরি করতে হবে, অর্জন করতে হবে রিসার্চের মাধ্যমে। এবং এটি একটি বিউটিফুল ঘটনা। যারা পূর্ণ ভিডিওটা শুনেছেন আমাকে একটু কমেন্ট করে জানান, যারা পূর্ণ ভিডিও শুনেছেন সত্যিকারের, যে তারা কিছু পেলেন না অনেক কিছু জানতে পারবেন বলে আমার আশ্বাস। আমি আরো অনেক কথা বলতে পারলাম না। এবং দুদেশের সম্পর্ক কিন্তু আরো মজবুত হবে এবং $500 বিলিয়ন লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাবে। আপনি যদি এটা জানেন যে এই কথাগুলো কেবলমাত্র ট্যাক্স ছাড় নেবার জন্য বলছে, তাহলে তাদের কথাগুলো আপনি কিন্তু অতটা সিরিয়াসলি নাও নিতে পারেন। যে আসলে এক পক্ষ আর এক পক্ষকে চাপ দেওয়ার চেষ্টা চলছে এবং এই দর কষাকষিতে যে বেরিয়ে যেতে পারে। এখন আমরা কিন্তু অনেক বেশি প্রোডাক্ট সে দেশে পাঠাই, তাহলে যদি বন্ধ করে দেয়, আমরাও ট্যাক্স বাড়ালে তাদের কিন্তু ট্যাক্সটাও বাড়বে। এমন নয় যে আমরা জলে পড়ে আছি, আমরা আর জলে পড়ে নেই। আমরা একটা শক্তিশালী জায়গাতে দাঁড়িয়ে আছি। ভারতের অর্থনীতি একটি শক্তিশালী জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমাদের এখনও অনেক বেশি দুর্বলতা, অনেক কিছু আছে, আমাদের ভিতরে অনেক কিছু আছে, কিন্তু আমরাও কিন্তু খুব কমা জায়গাতে দাঁড়িয়ে নেই। সুতরাং ইন্ডিয়া একটা ভালো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এবং আপনারা এই খবরগুলোকে ফলো আপ করুন, ধীরে ধীরে ন্যারো ডাউন করুন, স্টক পর্যন্ত পৌঁছান, তার চার্ট অ্যানালিসিস করুন, দেখুন এবং তারপর আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলুন এবং সুযোগ বুঝলে আপনি ইনভেস্ট করুন এবং লম্বা সময়ের জন্য অপেক্ষা করুন। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানান। আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।